পদ্ধতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মানি প্রশ্নবিচিত্র 2024 সালের বিজ্ঞানের 2 নম্বর স্কুলটা। দেখো কত নম্বর পেজে, 194 পেজের আমরা দ্বিতীয় স্কুলটা কমপ্লিট করব। তো প্রত্যেকে দেখো, প্রথম প্রশ্ন দেখো, স্টেনলেস স্টিলে যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলো কি কি? কোন কোন দুটো ধাতু মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়? তোমরা এটা 1 নম্বর স্কুলে দিয়েছিল, তোমরা জানো যে লোহা এবং ক্রোমিয়াম। কি কি না, লোহা এবং ক্রোমিয়াম, এই দ্বির দাগে অপশানটা হবে সঠিক। এটা মিশিয়ে কি তৈরি করা হয়? স্টেনলেস স্টিল তৈরি করা হয়। পরের প্রশ্ন দেখো, 1 ঘন সেন্টিমিটার সমান কত লিটারের সমান? 1 ঘন সেন্টিমিটার সমান কত না 0.001। দেখো নিচে হাজার হবে, তাই না? তো তার সমান। পরের প্রশ্ন, জলের বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? জলের বাষ্পীভবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি না তাপ বিদ্যুৎ তৈরিতে। জলের বাষ্পীভবন, কারণ জলকে গরম করে বিদ্যুৎ তৈরি করা হয়, তাহলে বেশি বাষ্প হলে বেশি টকবক করে ফুটবে, বেশি কারেন্ট উৎপন্ন হবে। ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে? কি কারণে ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা? বায়ুর চাপ যদি না থাকতো আমরা টিপে কালিটাকে নিচের দিকে ফেলতে পারতাম না, তাই না? পরের প্রশ্ন, বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে কি বলে? বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে কি বলে গো? বক্ষাস্থি। এখানে অ্যান্সারটা কি হবে না বক্ষাস্থি, বা এটাকে ইংলিশে যদি বলে স্টারনাম, STERNUM, স্টারনাম, তাই না? সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবচেয়ে হালকা ধাতুর নাম কি? মনে রাখবে লিথিয়াম। এটা পরীক্ষায় দেয়। সবচেয়ে হালকা ধাতু কি? লিথিয়াম। ধাতুকল্প ড্যাশের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়ে পড়ে। ধাতুকল্প আর্সেনিক, তাই তো? এটা অ্যান্সার কি হবে? আর্সেনিক। আর্সেনিক ধাতুকল্প যদি জলে বেশি থাকে তাহলে বিষাক্ত হয়। আর্সেনিক সঙ্গে কি? AS, আর্সেনিক। অনুপরমাণু পরিমাণ ড্যাশ এককে প্রকাশ করা হয়। অনুপরমাণু পরিমাণ কোন এককে বলো তো? এখানে ছোট্ট উত্তর হবে মোল এককে। মোল এককে প্রকাশ করা হয়। খাদ্য শৃঙ্খলের গঠনগত এককে কি বলা? এটা কিন্তু পরীক্ষায় বারবার আছে, আগের বছরে এসেছিল। এটাকে বলা হয় কি না পুষ্টি স্তর। কি বলা হয়? এটাকে বলা হয় কি? পুষ্টি স্তর। পরের প্রশ্ন, পরের পেজে দেখো, পরের প্রশ্নগুলো দিয়েছে যে খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্যটি কোনটি? তাই না? খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কি? প্রোপেন আর কি? বিউটেন। প্রোপেন আর কি না বিউটেন। 1 পাউন্ড সমান কত গ্রাম? 1 পাউন্ড সমান মনে হবে 454 গ্রাম। 1 পাউন্ড সমান কত গ্রাম না 454 গ্রাম। দেখো, খাদ্য শৃঙ্খলের 100 সূর্যে এক শক্তি থাকলে তবে ব্যাঙের দেহে কত একক শক্তি জমা থাকতে পারে? তো এখানে দেখো 100 একক থাকলে ব্যাঙের দেহে লিনেমেন্টের 10% সূত্র, তাই না? তাহলে এখানে এটা কি হবে? অ্যান্সারটা কি হবে না 10%, তাই তো? 10% মানে কত গু? 100 বাই এটাকে করলে কত হবে না 0.1, অর্থাৎ 10/100, 10% সূত্র। তাহলে 10 কাটবে, 1-এর 10 সমান 0.1। শক্তি কত একক? 0.1 একক শক্তি। অ্যান্সারে কত হবে? 0.1 একক শক্তি জমা হবে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, পতাকা তোলার জন্য তাদের ঢেউ খেলে। ঘটনার বিজ্ঞানী কোন নীতিকে মানে? তাই না? এটা হবে বার্নৌলির নীতি। এটা মনে রাখবে তোমরা, এটা বারবার দেয়। কোন নীতি না বার্নৌলি। বার্নৌলির নীতি, ঠিক আছে? বয়াকা দন্তনয় রেপ দীর্ঘকার লয়াসির বার্নৌলির নীতি। জন্মের সময় একজন শিশুর শরীরে কটি হাড় থাকে? হাড় বা অস্থি। হাড়কে একটা ভালো কথা কি বলে? অস্থি। কটি হাড় থাকে? তো জন্মানোর সময় কোনো শিশুদের দিয়ে কটা? 300টি হাড় থাকে। দাঁতের সাদা ছোপের কারণ কি? দাঁতের সাদা ছোপের কারণ কি না ফ্লুরাইডের বিষক্রিয়া। ফ্লুরাইডের বিষক্রিয়া, ঠিক আছে? এরপরে দেখো বড় প্রশ্ন দিয়েছে 4-এর দাগের একটা বলেছে আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে। তো প্রথমে দেখো, একটা ড্রপারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জলবিন্দু ফোঁটা ফোঁটা করে একটি আয়তন মাপক চোঙে সংগ্রহ করে গৃহীত জলের মোট আয়তন নির্ণয় করা হয়। এখন একটি শুষ্ক ও শুকনো সরু আকৃতির মাপনী চোঙ নেওয়া হলো। তো এই ড্রপারের সাহায্যে n ফোঁটা যোগ করা হলো ওই জলের আয়তন
দাগগুলো কাটা থাকবে এবং এন ফোঁটা জলের আয়তন ভি যদি হয় তাহলে সেক্ষেত্রে জলের আয়তন ভি বাই এন, অর্থাৎ আয়তন এবং কতটা ক ফোঁটা জল পড়ছে সেই সংখ্যা অনুযায়ী। তো এটা দেখো এইভাবে লিখলে তোমরা ফুল টু ফুল নাম্বার পাবে, 2 নাম্বার এইভাবেই লিখলে দেবে। পরে প্রশ্ন দেখো অভিকর্ষ বল বলতে কী বোঝে, এসআইতে এর একক, অভিকর্ষ বলের আরেক নাম কি। তো পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে। এর এসআই একক হচ্ছে নিউটন এবং অভিকর্ষ বলে আরেক নাম হচ্ছে ওজন। অভিকর্ষ বলে আরেক নাম হচ্ছে কি, ওজন। 3 দাগে প্রশ্ন বলছে খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খলে খাদ্য ও খাদক কীরূপ সম্পর্কযুক্ত থাকে দেখো। তো যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মধ্যে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে বাহিত হয়ে শক্তি প্রবাহে ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন এখানে একটা দেখো সবুজ উদ্ভিদ, ঘাস ফড়িং, ব্যাঙ, ময়ূর, সাপ প্রভৃতি একটা খাদ্য শৃঙ্খলের মধ্যেই পড়েছে। এখানে দেওয়া আছে দেখো, এবং খাদ্য শৃঙ্খলটা সম্বন্ধে ব্যাখ্যা করে দেওয়া আছে, এখান থেকে তোমরা লিখবে এবং পারো যদি ছবিটা ছকের সাহায্যে আঁকবে। পরেরটা দেখো বলছে পাললিক শিলায় জীবাশ্ম, হ্যাঁ আরেকটা ছিল খাদ্য খাদকের মধ্যে সম্পর্ক। তো এখানে দেখো দৈনন্দিন জীবনে সকল প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হলো খাদ্য। তা খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাণীরা খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে, তাই শক্তি প্রবাহের নিরীক্ষে বিচারে বলা হয় যে খাদ্য ও খাদকের মধ্যে যথাক্রমে দাতা ও গ্রহীতার সম্পর্ক থাকে। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন না, পাললিক শিলা নদী, সমুদ্র, হ্রদের তলায় স্তরে স্তরে পলি জমা হয়ে সঙ্গে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহ ও তার মধ্যে চাপা পড়ে যায়। পরবর্তীকালে পলি জমাটবদ্ধ হয়ে পাললিক শিলা গঠনের সময় ওই সব উদ্ভিদ প্রাণীর দেহ ধীরে ধীরে প্রস্তরিত হয়ে যায় এবং শিলাস্তরের উপর ছাপ সৃষ্টি হয়। এই জন্য জীবাশ্ম শুধুমাত্র পাললিক শিলাতেই দেখা যায়। উদাহরণ একটা দিয়ে দেবে কোথায় এই পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া গেছে, টেথিস মহাসাগরে বিশাল পলি সঞ্চিত হওয়ার ফলে জীবকুল জীবাশ্মে মরিত হয়। এখানে হিমালয় পর্বতমালাতে প্রচুর জীবাশ্ম পাওয়া যায়। এবং দেখো 5 দাগের প্রশ্নটা বলছে রক্তের কাজ। রক্তের লাস্ট প্রশ্ন, রক্ত আমাদের শরীরে কী কাজ করে না, খাবার হজম হওয়ার পর ছোট আকারে খাদ্য কণাগুলিকে শরীরে তৈরি হওয়া বিভিন্ন অদরকারি ক্ষতিকারক পদার্থ নিঃশ্বাসের সঙ্গে রক্তের নিচে অঙ্গে পৌঁছে দেয় রক্তের জলীয় অংশ রক্তরস। এছাড়া দেখো রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং শরীরে আনাচে কানাচে পৌঁছে দেয়। শ্বেত রক্তকণিকা জীবাণুদের মেরে ফেলে, জীবাণু ধ্বংস করে এবং শরীরে কোথাও কেটে গেলে রক্তে উপস্থিত অনুচক্রে জমাট বাঁধতে সাহায্য করে এবং রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তো দেখো ইতিমধ্যে আমরা সবগুলো করে ফেললাম 2 নম্বর স্কুলে। পরের ক্লাসে আমরা 3 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে লেখো। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের স্কুলে। সকলকে ধন্যবাদ।